লাকি এই পরিবারের সব থেকে বড় ছেলে। তার কাকারও ছেলে আছে, তবে সে বয়সে এখনো অনেক ছোট। কিন্তু সে খুব ভালো করেই জানে যে তার কাকা তাকে এত সহজে সব সম্পত্তির মালিকানা ভোগ করতে দেবে না, আবার ব্যবসার দায়িত্বভারও নিতে দেবে না। তাই কাশীনাথ অধিকারী তাকে যেভাবে গাইড করছেন সেটা মেনে চলা ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় লাকির কাছে নেই। লাকি ফোনটা রাখল আর রাধিকার কাছে এসে বলল, রাধিকা, তুমি কি আমার সাথে ট্রি ফ্লাওয়ার রেস্তোরাঁয় যাবে? লাকিকে সেখানে এক নতুন অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হতো, কিন্তু রাধিকাকে সে চোখে হারাচ্ছে। তাই লাকি চাইল এখন থেকে সে যেখানেই যাবে রাধিকাকেও সঙ্গে করে নিয়ে যাবে। তাছাড়া রাধিকাকে আজ এই নীল রঙের পোশাকটা পরে এত সুন্দর লাগছে, লাকিও তা সবাইকে দেখাতে চাইল। তাতে রাধিকারও সেলফ কনফিডেন্স কিছুটা বাড়বে। রাধিকা হ্যাঁ বা না বলার আগেই লাকি তাকে টেনে নিয়ে গেল এবং দুজনেই পৌঁছে গেল ট্রি ফ্লাওয়ার রেস্তোরাঁয়। ছোট্ট এই রেস্তোরাঁ এত সুন্দর করে সাজানো যে সকলের চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। লাকি সেখানে গিয়ে দেখল মেন হলের ভিতরে একটা বড় স্টেজ তৈরি করা হয়েছে। সেখানে অনেক ফুল দিয়ে সাজানো হয়েছে, তার মাঝে মাঝে রয়েছে রিবনও। গেস্টদের বসার জন্য চেয়ারেরও ব্যবস্থা করা হয়েছে সেখানে। লাকি আর রাধিকা একেবারে শেষের সারিতে বসলো। কিছু লোক ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়ে গেছে, আর রাধিকা সেখানে প্রবেশ করতে কিছুক্ষণের মধ্যেই যেন সবাই কেমন নীরব দর্শক হয়ে যায়। সবাই রাধিকার দিকে তাকিয়ে থাকে আর একে অপরের সাথে ফিসফিস করে কথা বলতে থাকে। এই মেয়েটা দেখতে কি সুন্দর, নিশ্চয়ই কোনো ধনী পরিবারের মেয়ে হবে। মুখটা কি মিষ্টি, তেমনি সুন্দর একটা ড্রেস পরেছে মেয়েটা। এই কি আজকে এখানে পারফর্ম করবে? তাহলে তানিশার কি হবে? কিন্তু এত সুন্দরী একটা মেয়ের সাথে এই গরিব বখাটে ছেলেটা কি করছে? ওকে এখনই বের করা হোক এখান থেকে। এ হয়তো ড্রাইভার। মেয়েটা আর ওর পরিবার মনে হয় খুবই বড় মনের মানুষ, তাই ড্রাইভারকেও সঙ্গে করে নিয়ে এসেছে। সবাই রাধিকার কথা বলল। তাদের মধ্যে কারো কথা আবার রাধিকার কানেও পৌঁছে গেল। রাধিকা লক্ষ্য করল সে আসার সাথে সাথেই সবার নজর তার দিকে ঘুরে গেছে। কিন্তু লাকির সঙ্গে তাকে দেখে আবার অনেকে বিরক্তও হয়, সেটাও বুঝতে পারে রাধিকা। এদিকে সবার নজর যখন রাধিকার দিকে, লাকি তা দেখে খুব খুশি হলো। তার মনে হলো একা রাধিকাই সবার নজর কাড়ার জন্য যথেষ্ট। সেই সময় রাধিকার পাশে দাঁড়িয়ে একটা মেয়ে বলল, আরে রাধিকা, তুই এখানে? রাধিকা মেয়েটিকে দেখা মাত্রই অবাক হয়ে গেল। সে যে এখানে তাকে দেখবে আশা করতে পারেনি। মেয়েটির দিকে তাকিয়ে রাধিকা বলল, আরে চারু, তুই এখানে কিভাবে? এই রাধিকা আর চারুর বাড়ি একই গ্রামে। দুজনেরই আর্থিক অবস্থাও প্রায় এক, মানে খুব খারাপ। রাধিকা থাকতো তার মায়ের সাথে, এদিকে চারু গ্রামে থাকতো তার বাবার সাথে। দুজনেরই মা বাবা অনেক কষ্ট করে মেয়েদের কলকাতায় পড়তে পাঠিয়েছেন। চারু রাধিকার অবস্থা সম্পর্কে খুব ভালো করে জানতো, আর সে এটাও জানতো যে এত দামি পোশাক রাধিকার পক্ষে কেনা সম্ভব নয়। রাধিকার ড্রেসটা দেখে চারুর একটু সন্দেহ হলো। তার মনে হলো এটা নিশ্চয়ই খুব দামি কোনো জায়গা থেকে কেনা হয়েছে। তারপরই তার নজর ঘুরে রাধিকার পাশে রাখা একটি কাগজের ব্যাগের ওপর। তার ভিতরে রাখা রয়েছে রাধিকার পুরনো একটা জামা, যেটা পরে আজ সে দোকানে গেছিল। চারু ব্যাগটা থেকে শোরুমের নামটা দেখতে পায়। ব্যাগটার দিকে তাকিয়ে চারু বলে, ড্রেসটা এই দোকান থেকে কেনা? এ তো অনেক দামি। রাধিকা বিদ্রুপের সুরে চারুকে জিজ্ঞেস করলো, হ্যাঁ, এতে এত অবাক হওয়ার কি আছে? আসলে আজ রাধিকা খুবই খুশি আছে। মাস 6 পরে চারুর সাথে দেখা হয়েছে তার। চারুও বুঝতে পারলো রাধিকা আজ খুবই খুশি। তবে এই রাধিকা আর চারুর কোনোদিনই বন্ধুত্ব খুব একটা ভালো ছিল না। চারুর স্বভাব সম্পর্কে রাধিকার তেমন কোনো ধারণা ছিল না। রাধিকা ভাবলো চারু যেভাবে তার ড্রেসের দিকে তাকাচ্ছে তাতে তার উদ্দেশ্য মোটেও ভালো নয়। এদিকে চারুর মনে হলো রাধিকা আজ এত দামি জামা কাপড় পরে তাকে দেখাতে চাইছে। তার মনে হলো রাধিকা কোনো বড়লোক ছেলেকে ফাঁসিয়েছে, তার থেকে যতটা প্রয়োজন সে লুটে নিচ্ছে। রাধিকার কথা আর চালচলন তার হৃদয়ে কাঁটার মতো বিঁধল। একটু হিংসা থেকেই চারু রাধিকাকে বলে, বাবা, এত দামি জামা কাপড় কিনতে যাওয়ার কি দরকার? নিজেকে খুব স্মার্ট ভাবছিস নাকি? কলকাতায় এসে ভুল বদলে ফেলেছিস রাধিকা। শোন,
তুই যদি আমার গ্রামের মেয়ে না হতিস তাহলে তোর দিকে ফিরেও তাকাতাম না। এই বলে চারু একটা মিথ্যা হাসি হাসলো। এবার চারু একটু কৌতূহল থেকে জিজ্ঞেস করে বসলো, বাই দ্য ওয়ে, এই ড্রেসটা কি তুই নিজের টাকায় কিনেছিস নাকি কেউ গিফট করেছে? রাধিকা তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ভদ্রভাবেই চারুকে উত্তর দেয়, না, আমি এটা কিনিনি রে, এটা আমার এক বন্ধু গিফট করেছে। রাধিকার মুখ থেকে এই কথা শোনার পর চারুর নিজের সন্দেহকে সঠিক বলে মনে হয়। সে ধরেই নেয় যে রাধিকা নিশ্চয়ই কোনো বড় লোকের ছেলেকে ফাঁসিয়েছে। এই ভাবনা থেকে চারুর চোখে কেমন যেন রাগের জ্বলন দেখা গেল। চারু তখন রাধিকাকে বলে, বাহ, খুব ভালো। যাই হোক, সে কোথায়? তোর সাথে এসেছে নাকি? আমার সাথে পরিচয় করিয়ে দে। আসলে চারু সেই ছেলেটার সাথে দেখা করতে চাইছে যে রাধিকার মতো একটা গরিব মেয়ের প্রেমে পড়ে তাকে দামি উপহার কিনে দিচ্ছে। তার মনে হলো রাধিকা যদি সেরকম একটা ছেলেকে ফাঁদে ফেলতে পারে তাহলে সে কেন পারবে না। উত্তরে রাধিকা বলে, হ্যাঁ, সেখানেই আছে, তুই দেখা করবি তার সাথে। এই বলে রাধিকা লাকির দিকে তাকায়। রাধিকার ঠিক পাশের চেয়ারটাতেই বসে রয়েছে লাকি। রাধিকা যখনই লাকির দিকে তাকালো তখন চারুর শরীরে কেমন যেন শিহরণ বয়ে গেল। সে অনুভব করলো রাধিকা তার বন্ধু নয়, বরং প্রেমিকের সাথেই দেখা করিয়ে দিচ্ছে। চারু লাকিকে দেখে চমকে উঠল। সে তো তাকে আগেই দেখেছে। রাধিকার সাথে যখন সে জামা কাপড় নিয়ে কথা বলছিল তখনই লাকিকে লক্ষ্য করেছিল চারু। কিন্তু লাকির মতো একটা ছেলে যার নিজের বেশভূষা ঠিক নেই, সে কিনা রাধিকার জন্য এত দামি ড্রেস কিনে দিয়েছে। বিষয়টা চারুর ঠিক হজম হলো না। চারু ভালোই বুঝতে পারলো এই ছেলেটা আর রাধিকার স্ট্যাটাসের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে এ কি করে এত দামি জামা কাপড় কিনতে পারে? চারুর মনে সন্দেহ যেন আরো বাড়তে থাকে। ঠিক তখনই লাকি হাত নেড়ে বলল, হাই, আমি লাকি, রাধিকার বন্ধু। চারু তার উত্তরে বলল, হ্যালো, আমি চারু। আমার আর রাধিকার বাড়ি একই গ্রামে। আসলে চারু লাকির সাথে কথা বাড়াতে চায়নি। লাকির পোশাক আশাক দেখে কোনো মেয়েই আগ বাড়িয়ে তার সাথে কথা বলতে চাইতো না। যদিও চারু লাকির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই জানে না, কিন্তু এটা তো ঠিক যে সে রাধিকাকে এত দামি জামা গিফট করেছে। যদি কোনোভাবে সত্যিই সে বড়লোক হয়, এই সব প্রশ্ন ঘোরাফেরা করলো চারুর মাথায়। একরাশ কৌতূহল থেকে লাকিকে চারু জিজ্ঞেস করে, লাকি, তোমার পরিবারের কি ব্যবসা আছে? চারুর যেন বড্ড তাড়া। সে যত দ্রুত সম্ভব লাকি সম্পর্কে সব তথ্য জানতে চাইল। সে আসলে বড়লোক নাকি গরিব সেটা সে খুঁজে বের করতে চাইল। এদিকে লাকিও ভাবল এই প্রশ্নের উত্তরে কি বলা যায়। আজ তার পারিবারিক অনুষ্ঠানে যে আসলে কি হতে চলেছে সেটা লাকি নিজেও জানে না। আবার সত্যি কথাটা যদি এখন সে চারুকে বলে দেয় তাহলে রাধিকা কষ্ট পাবে। লাকি মাথা চুলকে চারুর প্রশ্নের উত্তর খুঁজল। ঠিক সেই সময়ই পিছন থেকে একটা ছেলে চিৎকার করে বলে, চারু, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, ফালতু সময় নষ্ট করছো কেন? এই আওয়াজ লাকির খুব শোনা শোনা লাগলো। সে মুখটা ঘুরিয়ে দেখতে পেল ছেলেটা তার দিকেই আসছে। তার গলায় ছিল মোটা সোনার চেন। সে সোনার চেন এতটাই মোটা যে গরুর গলাতেও এত মোটা করে দড়ি পরানো থাকে না। তার চোখে রয়েছে একটা কালো চশমা। ছেলেটা কাছে আসতে চারু উঠে দাঁড়িয়ে তাকে একটা হাঁক করলো। ছেলেটাকে দেখার পর লাকির মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। এই ছেলেটা হলো আকাশ। লাকিদের কলেজেই পড়াশোনা করে। সেদিন সিঞ্জিনির লাইভ চ্যাটে এই আকাশই একের পর এক চাঁদের ইমোজি দিয়ে যাচ্ছিল। তারপর চ্যাটরুমের অ্যাডমিন হয়ে অরিত্রকে প্রচুর খারাপ কথা বলেছিল। লাকি সেদিন এই ছেলেটিকে উচিত শিক্ষা দিয়েছিল। আকাশকে জবাব দিতেই সিঞ্জিনিকে লাকি সেদিন 5-5টা চাঁদের ইমোজি দিয়েছিল। চারু আকাশের হাত ধরে বলল, বেবি, তোমার আসতে এত সময় লাগলো কেন? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তারপরই আবার চারু জিজ্ঞেস করে, বাই দ্য ওয়ে, তুমি কি এই ছেলেটাকে চেনো? আকাশ উত্তর দেয়, হ্যাঁ, একে আবার চিনবো না? এ হলো বাংলার শেষ রাজাদের বংশের একজন, যাকে বলে লাট সাহেব। তোমাকে আমি এর কথা প্রায় দিনই বলতাম না? ইনি হলেন আমাদের ক্লাসের সবচেয়ে ধনী ছাত্র। হিন্দি ছবির হিরোদের থেকে কোনো অংশে ইনি কম যান না। সবাই এনাকে ব্যর্থ প্রেমিক বলেই চেনে। চারু হাসতে হাসতে বলে,
আচ্ছা, এই সেই ছেলে যার 500 টাকায় মাস চলে যায়। এ তো কোন ওষুধের দোকানেও কাজ করে বলছিলে না? একে তো তোমাদের ওখানে কোনো কাজে লাগাতে পারো। যদিও জমিদার বলছো, লাট সাহেবই চাল যায়নি। দেখছো না এখানে কিরকম বাবুদের মতো বসে পড়েছে। এই বলে আকাশ আর চারু দুজনেই খুব হাসতে থাকে। রাধিকা খুব রেগে যায়। তার একজন পূর্ব পরিচিত তারই কাছের মানুষটাকে এভাবে অপমান করছে। ব্যাপারটাকে এক্কেবারে ভালো চোখে দেখলো না রাধিকা। এদিকে চারু বুঝতে পারলো না যে এরকম একটা ছেলে যে 500 টাকায় মাস চালায়, সে কিভাবে রাধিকাকে এত দামি জামা কিনে দিতে পারলো। চারু আকাশকে ইশারায় লাকির জামাটা দেখায়। তারপর সে বলে, এই ছেলে আবার নাকি রাধিকার জন্য ড্রেস কিনতে গেছে, আর ওর নিজের জামা প্যান্টের অবস্থা দেখো, সত্যি একেবারে ভিখারির মতো দেখাচ্ছে। আকাশ বলে, হ্যাঁ বলো কি, এ তো কয়েকদিন আগে একটা হোটেলের সামনে দাঁড়িয়ে 10 টাকা 20 টাকা ভিক্ষা চাইছিল। সে আবার নাকি কারোর জন্য ড্রেস কিনছে। খাবার টাকা নেই, আবার অন্যের জন্য জামা। এই বলে আকাশ খুব খারাপভাবে লাকির দিকে তাকায়। এদিকে লাকির সম্পর্কে এসব শুনে চারু খুব খুশি হয়। তার মনে হলো, এক গ্রাম থেকে আসা দুটো মেয়ের আলাদা ভবিতব্য হবে কিভাবে। রাধিকার মতো একটা মেয়েকে কোনো বড়লোক ছেলে কেন পছন্দ করবে। চারু যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাধিকা যে শেষমেশ কোনো বড়লোক ছেলের পাল্লায় পড়েনি তা জেনে নিশ্চিন্ত হলো চারু। চারু তখন রাধিকার উদ্দেশ্যে বলে ওঠে, রাধিকা, আকাশ কি বললো শুনেছিস? বুঝতে পারলি তো, ছেলেটা তোকে যে ড্রেস গিফট করেছে সেটা ওর টাকায় কেনা নয়। এটা ও নিশ্চয়ই কোথাও থেকে চুরি করেছে। তুই কিন্তু সতর্ক থাক। আজ তোকে জামা কিনে দেওয়ার জন্য চুরি করেছে, কাল অন্য কিছু করবে তোকে বেচে দিয়ে। যার পকেটে টাকা নেই তার থেকে দূরে থাক রাধিকা। কখন যে কত বড় বিপদ হয়ে যাবে তুই বুঝতেও পারবি না। একবার ভাবতো, গ্রামে তোর অপেক্ষায় বসে থাকা তোর মা যদি এগুলো জানতে পারেন কি হবে তখন। এই বলে রাধিকার মনে সন্দেহ তৈরি করার চেষ্টা করলো চারু। রাধিকা কি সত্যিই এবার লাকিকে সন্দেহ করবে? রাধিকা কি লাকির সাথে আর কোনো সম্পর্ক রাখবে না, নাকি এত অপমানের পরেও সে লাকির পাশে দাঁড়াবে? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন